আগের পর্বে আপনারা দেখেছেন হাওড়া পুরী বন্দে ভারতের এক দুর্দান্ত ট্রেন জার্নি। এই পর্বে আপনাদের সামনে তুলে ধরব পুরীর আকর্ষণীয় সাইট সিনগুলি, যার মধ্যে রয়েছে বিখ্যাত কোণারকের সূর্য মন্দির, স্যান্ড মিউজিয়াম, চন্দ্রভাগার এক অফবিট বিচ, নন্দনকানন, ধবলগিরি ও আরও অনেক স্পট, যা 2025-এ দাঁড়িয়ে কতটা আপডেটেড ও অনলাইনে কি বন্দোবস্ত রয়েছে, কত খরচ, কিভাবে যাবেন, সব তথ্যই থাকছে এই ব্লগে। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম পুরী। আজকে হচ্ছে ডে 2 পুরীতে আমাদের। আজকে অ্যাকচুয়ালি আমরা কভার করব পুরীর বেশ কিছু সাইট সিন, জনপ্রিয় সেই সাইট সিনগুলোই আজকে আমরা কভার করব। আমার চান হয়ে গেছে, একটু পরে রেডি হয়ে নেবো, ড্রেসটা চেঞ্জ করে আমরা চলে যাব আজকের গন্তব্যের দিকে। গন্তব্য আজকের হচ্ছে বেশ কিছু অনেকগুলো সাইট সিন, তার মধ্যে কোণারক আছে, লিঙ্গেশ্বর টেম্পল আছে, নন্দনকানন আছে, সমস্তটাই কভার করার চেষ্টা করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঋতিকাস ট্রাভেল ব্লগ। দেখা হচ্ছে রেডি হয়ে নিচে গাড়িতে। এখন ঘড়িতে সময় 8:15। আমাদের গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। আজকে আমরা চলেছি পুরীর বেশ কিছু সাইট সিনের উদ্দেশ্যে। তো চলুন সমস্ত সাইট সিন ঘুরিয়ে দেখাবো আপনাদের এই ব্লগেই। এই সমস্ত সাইট সিন হয়তো এর আগেও আপনারা দেখেছেন, মানে পুরীতে আসার পরে এগুলো খুবই কমন কিছু সাইট সিন। এবার এখন 2025-এ দাঁড়িয়ে এই সমস্ত সাইট সিনের কিন্তু প্রচুর উন্নতি ঘটেছে, মানে অনেক রিনোভেটিভ অনেক কিছু চেঞ্জেস রয়েছে। সেই চেঞ্জেসগুলো তুলে ধরার চেষ্টা করব আমরা এই ব্লগে। তো সঙ্গে থাকুন, পরপর সমস্ত কিছু অপেক্ষা করে রয়েছে পর্ব 2-এ। আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলটা সি বিচ থেকে একদম সি বিচের সামনে না হলেও সি বিচ থেকে হাঁটা পথে মিনিট 2 এবং স্বর্গদ্বার আর লাইট হাউসের মাঝামাঝি একটা পজিশনে আমরা রয়েছি, মানে মেনলি এন্ট্রান্স গেটের কাছে নয়। হোটেলের সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো আপনাদের। আজকে সকাল থেকে ওয়েদার খারাপ ছিল। সকালে যখন আমরা ঘুম থেকে উঠেছিলাম তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। কালকে সারা রাত খুব বৃষ্টি হয়েছে। সকালবেলা কিন্তু এখন মানে এই 7টা সাড়ে 7টা থেকে বেশ ঝলমলে ওয়েদার। এক্সপেক্ট করেছিলাম যে বৃষ্টি হবে এবং একই ওয়েদার ফোরকাস্টেও দেখাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা। তো দেখা যাক আজকে থ্রু আউট দ্য ডে কীরকম ওয়েদার থাকে। বাঁদিকে একটা রাস্তা ছেড়ে সোজা চলে এলাম। সেই রাস্তাটা অ্যাকচুয়ালি চলে গেছে সোজা ভুবনেশ্বর সিটির দিকে। তো আমরা সেই রাস্তাটা ছেড়ে সোজা যাচ্ছি এই দিকটা স্টেশনের দিকে। আমরা প্রথম চলেছি চন্দ্রভাগা বিচের উদ্দেশ্যে। চন্দ্রভাগা বিচ আমাদের মেন পুরী থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থান করছে। পুরী থেকে যেহেতু 30 কিলোমিটার দূরত্বে অবস্থান করছে, তাহলে যেতে আমাদের বেশ টাইম লাগবে। এটা একটুখানি আমরা জেনে নিই, কতক্ষণ টাইম লাগবে মোটামুটি যেতে। 40-50 মিনিট লাগবে। 40-50 মিনিট লাগবে, আপনারা শুনলেন। এই দিকটা কিন্তু ঝাউবন, অনেক ঝাউবন দেখতে পাওয়া যাচ্ছে। অ্যাকচুয়ালি পুরী সি বিচ এবং সি বিচ যে সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলোতে প্রচুর ঝাউবন দেখতে পাওয়া যায়। যেহেতু পুরী বহু প্রাচীনকাল থেকেই প্রসিদ্ধ একটা টুরিস্ট স্পট, তার জন্য তখন অত গাছপালা কাটার খুব একটা ব্যাপার ছিল না। তো প্রচুর গাছ কেটে এরকম রিসর্ট হয়েছে, হোটেল হয়েছে। তো তার জন্য পুরী সি বিচে আমরা ঝাউ গাছ বা ঝাউবন দেখতে পাই না। এখন আবার নতুন করে এটাকে পুনর্নির্মাণ করা হচ্ছে। প্রথমেই গাড়িতে বলছিলাম যে আমরা চন্দ্রভাগা বিচের উদ্দেশ্যে যাব, কিন্তু চন্দ্রভাগার আগে একটা স্যান্ড মিউজিয়াম পড়লো। আমাদের যে গাড়ির ড্রাইভার অজিত দা, উনি বললেন যে এই মিউজিয়াম কিন্তু বেশ সুন্দর, মানে এখন রিসেন্ট খুব পপুলার হয়েছে। তো এই মিউজিয়ামটা আমরা দেখে চলে যাব চন্দ্রভাগা বিচের উদ্দেশ্যে। তার মাঝে আর একটা জিনিস করবো, যেটা হচ্ছে ব্রেকফাস্ট। তো চলুন আপাতত মিউজিয়ামটা একটুখানি দেখে আসি। এন্ট্রি ফি অবশ্যই আছে, দেখি। এখানে বিভিন্ন টিকিট প্রাইসিংগুলো রয়েছে। অ্যাডাল্টদের জন্য 40 টাকা, 30 টাকা, ফটোগ্রাফি অ্যান্ড ক্যামেরা ভিডিও 200 টাকা, 2000 টাকায় প্রফেশনাল ব্লগার ইউটিউবারদের জন্য, আর 1000 টাকা ফাইন এখানে রয়েছে। এই হচ্ছে আমাদের 6টা টিকিট, প্রাইস পড়লো 40 টাকা করে। তো চলুন এবার ভেতরে আমরা স্যান্ড মিউজিয়ামের উদ্দেশ্যে যাব। খুলে নাও, খুলে নিয়ে হাতে করে নিয়ে চলে।
স্যান্ড মিউজিয়ামে ঢুকে চোখে পড়ল প্রচুর স্যান্ড আর্টের মডেলের ফটোগ্রাফি। পাশেই সম্পূর্ণ এলাকা জুড়ে সংরক্ষিত এখানকার বিখ্যাত স্যান্ড মডেলগুলি। শুধুমাত্র বালি দিয়ে তৈরি হয়েছে দারুণ তাক লাগানো সব মডেল। কোনোটা শান্তির প্রতীক গৌতম বুদ্ধ, কোথাও বা পৃথিবীর 7টা আশ্চর্যকে তুলে ধরা হয়েছে, কোনোটা কোনারক, কোনোটা কিংকং, আবার কোথাও বিখ্যাত অ্যানিমে ক্যারেক্টার অ্যাভেঞ্জার। স্যান্ড মিউজিয়ামটির ভিতরে রংবাহারি গাছ দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। কোথাও বালির মধ্যে ছুটে চলেছে সিম্বার অবয়ব, কোথাও মহারাষ্ট্র, আবার কোথাও সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গলের কালচার। এমনকি পুরুলিয়ার ছৌ নাচ, মুখোশও সবই নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পাশেই সম্রাট শাহজাহানের তৈরি মমতাজের স্মৃতিসৌধ, আমাদের তাজমহল। শুধু কি তাই, রয়েছে রূপকথার সম্রাট মৎস্যরাজ এবং তার কন্যা, টার্জন, গান্ধীজি, আব্দুল কালাম, দ্য মিসাইল ম্যান। আর সব শেষে রয়েছে আমাদের মন জুড়ে থাকা পুরীর মন্দির ও মহাপ্রভু জগন্নাথ। মিউজিয়াম ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি চন্দ্রভাগা বিচের উদ্দেশ্যে, কিন্তু তার আগে একটু এক জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট পর্ব কমপ্লিট করে নেবো আমাদের। তো চলুন, সঙ্গে থাকুন। কীরকম লাগলো স্যান্ড মিউজিয়াম অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যারা আগেই ঘুরে গেছেন স্যান্ড মিউজিয়াম তারাও জানাবেন, যারা আসেননি এখনও তারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা আসতে আগ্রহী কিনা, কীরকম লাগছে এই ট্রাভেল পর্ব, কীরকম লাগছে এই ব্লগগুলি, সেগুলোও জানাবেন। তাতে আমরা ব্লগ করার অনেক বেশি উৎসাহ পাবো। আমরা সকালে ব্রেকফাস্ট করার জন্য এই ধাবাটিতে আমাদের অজিত বাবু, যিনি ড্রাইভার আছেন, তিনি নিয়ে এলেন। তো এখানে আমরা আজকে ব্রেকফাস্ট পর্বটি সেরে নেব। এখন ঘড়িতে সময় 9:35। চলে এসেছি ব্রেকফাস্ট করতে। একটু আগেই দেখলেন আমি বাইরে বলছিলাম যে এখানে আমরা ব্রেকফাস্ট করতে ঢুকবো। এখানে না প্রচণ্ড ভিড় এবং ব্রেকফাস্ট দিতে ওনারা একটু হলেও লেট করছেন। তো আমরা নিয়েছি পুরি সবজি, পুরীর সাথে এই সাম্বারের যে ডাল সেগুলোই দিয়ে দিয়েছে সাউথ ইন্ডিয়ান, তার সাথে অপূর্ব নিয়েছে ধোসা, আর পিছনে মা বাপিরা লুচি পুরি নিয়েছে, আর দুজন নিয়েছে ইডলি। তো এই দিয়ে আজকে জলখাবার কমপ্লিট করব আমরা, করে পরবর্তী স্পট চন্দ্রভাগা বিচের উদ্দেশ্যে রওনা দেব। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আমাদের। ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি চন্দ্রভাগা যে বিচ, সেই বিচের উদ্দেশ্যে। রোদ কিন্তু বেশ চড়া, বাইরের টেম্পারেচার ভালোই। আমরা যাচ্ছি এসি গাড়িতে। এবার যখন গাড়ি থেকে নামছি তখন টেম্পারেচারটা ফিল হচ্ছে রিয়েল। এই রাস্তাটা কোনারক যাওয়ার একটি ওয়ে। আমি ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করলাম, উনি আমাকে বললেন। আর রাস্তাটা কিন্তু অভূতপূর্ব সুন্দর, মানে গাছপালাগুলো দুপাশে একদম ঘন সবুজ, আর গাছপালাগুলো একবার ঝাউনি সৃষ্টি করেছে রাস্তার ওপরে। ভীষণ সুন্দর একটা ভিউ, দৃশ্যপট। আপনারা দেখছেন কুশভদ্রা নদী। কুশভদ্রা নদী এখানে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। আর কিছুক্ষণ পরেই আমরা চন্দ্রভাগা বিচের উদ্দেশ্যে চলে আসব, মানে যে ডেস্টিনেশনে আমাদের যাওয়ার কথা ছিল। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চন্দ্রভাগা বিচে। একটু আগেই চন্দ্রভাগা বিচের আসার পথ আপনাদের দেখালাম, কীরকম লাগলো আসার পথ সেটা বলবেন। চন্দ্রভাগা সি বিচের একদম অপোজিটে প্রচুর ঝাউবন। এটা একটু পুরী থেকে প্রায় 30 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থান করছে এই চন্দ্রভাগা বিচ। এই চন্দ্রভাগা বিচকে ঘিরে কিন্তু প্রচুর ঐতিহাসিক তথ্য দেখতে পাওয়া যায়। এই সমুদ্র সৈকতের নাম মেনলি চন্দ্রভাগা হয়েছে, তার মেন কারণ হচ্ছে এখানে চন্দ্রভাগা নামক একটি নদী এই সাগরের সাথে মিলিত হয়েছে তার জন্য। আর সেকেন্ড, এর ঐতিহাসিক বা পুরাণ থেকে বেশ কিছু তথ্য এখানে জানা যায়। যেমন শ্রীকৃষ্ণ পুত্র ছিল শাম্ব, এবং শাম্ব নাকি এই জলে এসে চন্দ্রভাগার বিচের এই জলে এসে স্নান করেন, আর স্নান করার পরে ওনার কুষ্ঠকাঠিন্য যে রোগ, কুষ্ঠ রোগ, সেটা ভালো হয়ে যায়। তো
এই সমস্ত নানা রকম তথ্য প্রচলিত আছে। এছাড়াও প্রচলিত আছে যেরকম সূর্যদেবের বিভিন্ন রকম মানে প্রত্যাখ্যান করেছিলেন চন্দ্রভাগা ঋষির যে কন্যা, তার কন্যার নাম ছিল চন্দ্রভাগা। তো সে সূর্যদেবের কিছু প্রস্তাব প্রত্যাখ্যান করার পরে এখানে এসে আত্মাহুতি দিয়েছিলেন, তার দৌলতেই এই জায়গাটার নাম হয়েছে চন্দ্রভাগা। এই সমস্ত পৌরাণিক তথ্য কিন্তু পুরাণ থেকে পাওয়া যায়। এমনিতে বিচটা অভূতপূর্ব দেখতে, পৌরাণিক তথ্যর কথা যদি বাদও দিই, এমনিতে চন্দ্রভাগা বিচ ইজ ফেমাস ফর সানরাইজিং অ্যান্ড সানসেট। পুরীতে জনমানবহীন একটা বিচ, চারদিকে তেমনভাবে রিসর্ট বা কিছু তেমনও চোখে পড়ে না। চতুর্দিকে বিচের ওপারে পুরোটাই ঝাউ বন চোখে পড়ে ম্যাক্সিমাম। আর চোখে পড়ে সেটা হচ্ছে সুদূর প্রসারী সমুদ্র সৈকত। চন্দ্রভাগা বিচে এসে একটু ডাব নিয়ে নিয়েছি। এই ডাবগুলো পড়লো 60 রুপিস করে। তো আমি তো খুব বেশি শাঁস খাই না, তো পাতলা শাঁস হলে একটা ডাব আমি নিয়েছি। খুব মিষ্টি, জলটা ভীষণ সুন্দর, মিষ্টি খেতে, সাইজটাও বেশ কিন্তু বড়। কিরকম লাগছে? দারুণ লাগছে, সুন্দর একটা মনোরম পরিবেশ, মন একদম ভরে যাচ্ছে। সঙ্গে ডাব, সঙ্গে শশা, দারুণ। সবাইকার মন ভরে যাচ্ছে, কিন্তু আমরা যাব নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। একটু তাড়াতাড়ি করছি, কারণ নন্দনকাননের ক্লোজিং টাইম আছে একটা পার্টিকুলারলি সাফারির। ওখানে গেলে আপনাদের সমস্ত তথ্য আমি তুলে ধরবো এই ব্লগের মাধ্যমে। তো চলুন আপাতত শশা খেতে খেতে আমরা এগিয়ে যাই কোণারক মন্দিরের উদ্দেশ্যে। দূরে দেখা যাচ্ছে লাইট হাউস, আর আমরা ঢুকে পড়ছি এরই সঙ্গে কোণারক টেম্পলের চত্বরে রাস্তায়। তো সামনেই আর 3 কিলোমিটারের মধ্যে কোণারক মন্দির, পুরীর বিখ্যাত প্রাচীন মন্দির, ঐতিহাসিক স্থানও বটে। আকাশ হালকা মেঘাচ্ছন্ন, ওয়েদার কিন্তু বেশ সুন্দর। একটু আগে প্রচণ্ড গরম ছিল, এখন আবার আকাশটা হালকা মেঘাচ্ছন্ন হওয়ার জন্য গরমটা একটু কম লাগছে। তো এই আপাতত যাচ্ছি আমরা কোণারকের উদ্দেশ্যে। একটু আগেই বললাম যেটা, আমরা নেমে গেছি কোণারকের সূর্য মন্দির। তো যাব এখন কোণারকের সূর্য মন্দিরের উদ্দেশ্যে। এবার এখান থেকে আমাদের গাড়ির ড্রাইভার যিনি আছেন তিনি বলে দিলেন যে চারদিকে প্রচুর রাস্তা রয়েছে, বেসিক্যালি 4টে রাস্তা। তো এই 4টে রাস্তার মধ্যে এই জায়গাটার পার্টিকুলার নাম হচ্ছে মেডিকেল চক। এই রাস্তা বরাবরই আমাদের গাড়ি থাকবে। আমরা যদি হারিয়ে যাই বা কোনোভাবে রাস্তা ভুল করি, তাহলে আমরা যেন এখানে এসেই খোঁজ করি আর মেডিকেল চকের রাস্তা ধরেই যাতে আসি। তো চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। পিছনে সবাই রয়েছে, আমার সাথে অপূর্ব রয়েছে পাশে। মন্দির মানেই অ্যাকচুয়ালি মার্কেট এরিয়া, পুরোপুরি মার্কেট এরিয়া এখানে। আর একটা ব্যাপার এখানে জানিয়ে রাখি, পুরীতে কিন্তু প্রচুর স্কুটি, বাইক এরকম রেন্ট পাওয়া যাচ্ছে এখন। যদি আপনারা দুজনে আসেন তাহলে কিন্তু স্কুটি বাইক ভাড়া নিয়ে আপনারা পুরী ঘুরে দেখতে পারেন বিভিন্ন স্পটগুলো। যেহেতু জি ম্যাপ আছেই, তো জি ম্যাপের ওপর ভরসা করে আপনারা স্কুটি নিয়ে ঘুরতে পারেন। আচ্ছা, আমরা ঢুকে গেছি কোণারকের সূর্য মন্দিরের চত্বরে। এখানে হচ্ছে টিকিট কাউন্টার, বিশাল লাইন টিকিট কাউন্টারের। এই হচ্ছে সিনারিও। প্রচুর ভিড়, প্রচুর লাইন, যেহেতু উইকেন্ড, একাদশী সব মিলিয়ে প্রচণ্ড ভিড়ের। ওকে, আমরা টিকিট পেয়ে গেছি, 6টা টিকিট। 6টা টিকিটের প্রাইস কত পড়লো আমাদের? 40 টাকা করে। 40 টাকা করে একটা টিকিট পড়লো অ্যাডাল্ট। তো চলুন আপাতত সূর্য মন্দির যাব। উড়িষ্যার অন্যতম ঐতিহাসিক প্রাচুর্য শিল্পর মধ্যে একটা এটা, ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট দ্বারা সংরক্ষিত বর্তমানে। এদিকের এই পোর্শনটাতে টয়লেট এরিয়া রয়েছে। ওড়িশার কোণারক সূর্য মন্দির ওড়িশা তথা ভারতবর্ষের এক অন্যতম স্থাপত্য শিল্পের সাক্ষী। সপ্তাহান্তে এবং পুজোর শেষে পর্যটকদের ভিড় উপচে পড়ছে চারদিকে। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধু বান্ধবের সাথে এই ইতিহাস ও শিল্পের তাক লাগানো মেলবন্ধন দেখতে এসেছেন।
এটাই কোণারক সূর্য মন্দির, এর মূল প্রবেশদ্বার অর্থাৎ সিংহদ্বার। দরজার দুপাশে এখনও দেখা যায় পাথরে খোদাই করা সিংহ, হাতি ও মানুষ। এই ভাস্কর্যের প্রতীকী অর্থ হল সিংহ মানে অহংকার, হাতি মানে সম্পদ ও ক্ষমতা, অর্থাৎ জীবনে অহংকার আর লোভই মানুষের পতনের মূল কারণ। সিংহদ্বারে বেশ কিছু খাড়া সিঁড়ি সোজা ওপর দিকে উঠে গেছে। আমার মতে বয়স্ক মানুষ এবং যাদের কোমর হাঁটুর সমস্যা আছে তাদের সিঁড়ি ভেঙে যাতায়াত না করাই ভালো। সিঁড়ি দিয়ে ওপরে উঠে দেখি মন্দিরের প্রতি ইঞ্চিতে, প্রতি দেওয়ালে আছে অনবদ্য পাথরের সূক্ষ্ম কারুকার্যমণ্ডিত দেবদেবী, নর্তকী, প্রাণী, ফুল, মাছ, সবকিছুই জীবন্ত মনে হচ্ছে। এই সময় শিল্পকলা, ধর্ম, গণিত ও জ্যোতির্বিজ্ঞান এক অনন্য মেলবন্ধন দেখতে পাওয়া যায় ভারতবর্ষে। মন্দিরের নির্মাণ কার্য শুরু হয় প্রায় 700 বছর আগে, খ্রিস্টীয় 1250 সালের দিকে। গঙ্গবংশীয় রাজা নরসিংহদেব প্রথমের হাত ধরে এই শিল্পকার্য শুরু হয় প্রথম। পুরো মন্দিরটি তৈরি হয়েছে এক বিশাল রথের আকৃতিতে, যেন সূর্যদেব এইমাত্র ঘোড়ায় টানা রথ চড়ে পূর্ব দিক থেকে উদিত হচ্ছে। রথের 24টা বিশাল চাকা, যা দিনে প্রতি ঘন্টা এবং সময়ের প্রতীক। কথিত আছে মন্দিরের গম্বুজের মাথায় এক বিশাল লোহার দণ্ড ছিল, যার চুম্বক শক্তি দিয়ে জাহাজের দিক নির্ণয় করা যেত। কালের প্রবাহে সমুদ্রের স্থান বদলেছে। প্রাকৃতিক কারণেও মন্দির আক্রমণের সময় মন্দিরের অনেক অংশ ধ্বংস হয়ে গেছে। তবে আজও সূর্য মন্দির দাঁড়িয়ে আছে স্বমহিমায়, সময়কে হার মানিয়ে। ছায়াদেবী টেম্পল হল সূর্যদেবের স্ত্রী ছায়ার তপস্যা মন্দির। লোককথা হিসাবে সূর্যদেব নাকি এখানে নিজের ছায়ারূপ দর্শন করতে আসেন। প্রাচীন ভারতের বৈজ্ঞানিক তথ্য ধরা পড়ে এই মন্দিরে। পুরো মন্দিরটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যার ওপর মূল গর্ভগৃহ বা প্রধান কাঠামোর কোনো ছায়া পড়ে না। মন্দিরটি নির্মাণ করা হয় সূর্যের ইস্ট ওয়েস্ট অ্যাক্সিসের কথা মাথায় রেখে। আপনারা সামনেই দেখতে পাচ্ছেন মন্দিরের মূল কাঠামো। চলুন সিঁড়ি দিয়ে নেমে আমরা এখন এই মূল মন্দিরের দিকেই এগিয়ে যাব। মন্দিরের গর্ভগৃহের দরজার সামনে পর্যন্তই কিন্তু প্রবেশের অনুমতি রয়েছে। এরপর টুরিস্টদের ভেতরে আর অ্যালাউ করা হয় না। বহু যুগ আগে মূল গর্ভগৃহে প্রবেশ করে পুজো দেওয়ার প্রথা ছিল। পরবর্তীকালে ইংরেজ রাজত্বকালে মন্দিরের 4টি দরজাই বন্ধ করে দেওয়া হয়। এখানে মন্দির ও কোণারকের চাকার বহুল ইতিহাস রয়েছে। আপনারা চাইলে গাইড নিতে পারেন। সূর্য মন্দির দেখা কমপ্লিট হয়ে গেছে, কোণারক সূর্য মন্দির। এখন আমরা এগিয়ে চলেছি ধবলগিরির উদ্দেশ্যে। ধবলগিরি আমি গেছিলাম অনেক ছোটবেলায়, অনেক বছর পরে আবার মেমোরি রিক্রিয়েট হতে চলেছে আমার ক্ষেত্রে। আপনাদের ক্ষেত্রে কি, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। একটু আগে ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছিলো, তাই ফেরার সময়টা আমি আর ভিডিও করা হয়ে ওঠেনি আমাদের পক্ষে।
তো ওখানে আমরা একটুখানি, প্রচণ্ড গরম, বাইরে টেম্পারেচার বেড়ে যাচ্ছে যেহেতু বেলা বাড়ছে, এখন সময় ঘড়ি বলছে প্রায় 1টা বাজতে 5 মিনিট। ওখানে আমরা একটুখানি লেবুর জল খেয়েছি, আর মা বাবারা কিছু কাজু বাদাম কিনলো। তো এই আমরা করার পরে এখন চলেছি ধবলগিরির পথে। রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর, একদম প্লেন পিচ ঢালা রাস্তা, কোনো রকম কোনো জার্ক নেই, উঁচু নিচু রাস্তা নয়, আর চারদিকে সবুজে মোড়া। যেহেতু এবারে বৃষ্টি খুব বেশি হয়েছে, চারদিক ভীষণ সবুজ। পাতাপুর, পিপলি আর ভুবনেশ্বর এখনো 37 কিলোমিটার মতো পথ বাকি। পিপলি নামক একটা গ্রাম আছে এখানে, 20 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থান করছে। গ্রাম এখান থেকে 1 কিলোমিটার ডিস্টেন্স, আমাদের মাইল পোস্ট বলছে। ভুবনেশ্বর 18 কিলোমিটার এখন পর্যন্ত। এদিকেই ভুবনেশ্বর, খড়দা রোড সব পড়ছে, আর আমরা এইদিকে টার্ন নিলাম, ইউটার্ন। এখানে যে টোল প্লাজাটি দেখছেন, এটা পিপলি টোল প্লাজা। এটা পিপলি যাওয়ার পথে এই টোল প্লাজাটা পড়ছে, আমাদের অজিত বাবু বললেন। আর এখানে এই টোল প্লাজাটার NH 316, ন্যাশনাল হাইওয়ে 316 এর ওপরে এই টোল প্লাজা বসানো হয়েছে। তো টোল প্লাজা পেরিয়ে আমরা যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, ধবলগিরি। আচ্ছা, NH 136 ছেড়ে আমরা চলে এসেছি, বাঁ দিকে ঢুকলাম, শান্তি স্তূপ দেখবো। এবার শান্তি স্তূপটাকেই বলা হয় ধবলগিরি, তো সেই দিকেই আমরা যাচ্ছি। এটাও একটা বিখ্যাত হিস্টোরিক্যাল প্লেস। আমি গিয়ে আপনাদের সমস্ত হিস্টোরিক্যাল প্লেস সম্পর্কে জানাচ্ছি, আপনারা অনেকেই জানেন, তাও আমি এই ব্লগ করব যখন, তখন সেই সম্পর্কে একটু হলেও আপনাদের জানবো। আমি যেটুকু জানি সেটুকু আপনাদের বলবো। তো আপাতত প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি হতে যাচ্ছে আমরা গাড়িতে। এখান থেকে ভুবনেশ্বরের ডিস্টেন্স কিন্তু 12 কিলোমিটার। রুচিকা কনভেনশন, এখানে আজকে আমরা লাঞ্চ পর্ব সারবো। এর থেকে বেশ কিছুক্ষণ আগে এগিয়ে গিয়ে আমাদের শান্তি স্তূপ বা আজকে ধবলগিরি যেখানে আমরা যেতে চলেছিলাম, যেহেতু প্রায় 2:30 বাজছে, তাই জন্য আমরা আগে লাঞ্চ করব, তারপর যাব শান্তি স্তূপের উদ্দেশ্যে। আমরা ভেজ থালি অর্ডার দিয়েছি সবাই। আমি শুধু নিয়েছি রুই মাছ, আর কাকুও নিয়েছে রুই মাছ। তো আমরা ফিশ থালি নিচ্ছি বেসিক্যালি। কী কী রয়েছে থালিতে একটুখানি দেখিয়ে দিই। ভাত রয়েছে, এটা হচ্ছে সরু চালের ভাত, হয়তো একটু এক্সট্রা প্রাইস নেবেন ওনারা। তার সাথে রয়েছে মিক্স ভেজ, ডাল রয়েছে, দই দিয়েছেন এই ভেজ থালির সাথেই, আর রয়েছে রুই মাছের 2টো পিস রয়েছে। এই দিয়ে খাওয়া দাওয়া করব লাঞ্চ। আচ্ছা, আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন ধৌলিগিরির নামবো। এটা বেসিক্যালি একটা গিরি বলতে পর্বত, ছোট টিলা, এর ওপর অবস্থান করছে শান্তি স্তূপ। এর পরে গাড়ি থেকে নেমে খাবার রিভিউটা দেব। তো আপাতত গাড়ি পার্ক করব এবং নামবো। আচ্ছা, ড্রাইভার দাদা বললেন যে এখানেই আমাদের গাড়ি পার্কিং থাকবে, এবং এখান থেকে মোটামুটি 30-40 মিটার পথ আমাদের হেঁটেই যেতে হবে। এখানে অটোও রয়েছে অনেক, আপনারা যারা হাঁটতে পারবেন না তারা এই অটো করেও যেতে পারেন। তো আমরা দেখা যাক, হেঁটেই যাব। এই রাস্তাটা সোজা চলে গেছে ধবলগিরির দিকে, এই দিকেই আমরা যাব শান্তি স্তূপ। গাড়ি এখানেই পার্কিং করা হচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা একটুখানি বলে রাখি, খাবারের কোয়ালিটি খুব যে ভালো ছিল তা নয়। চালগুলো পাতলা চালের জায়গায় বেশ শক্তই চাল লাগলো। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে যে প্রাইস, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে প্রাইস মারাত্মক বেশি ছিল। কোনো থালি সিস্টেম ছিল না, এবং আমাদের এই 6 জনের ক্ষেত্রে বিল হয়েছে 3100 টাকা। তো যেটা আমার বড্ড বেশি লাগলো। এই উড়িষ্যা রাজ্যের মধ্যে সমতল প্লেন ল্যান্ড, এর মধ্যে এত দামের কোনো মানে হয় না। পাহাড় এরিয়া, হিল এরিয়া হলো কস্টলি হলো অসুবিধা হয় না, কিন্তু এই এত কোস্টাল এরিয়ায় এত প্রাইসের কোনো মানে নেই। তো যাই হোক,
আপাতত আমরা যাচ্ছি ধবলগিরির উদ্দেশ্যে, হেঁটে হেঁটে যাচ্ছি, গাড়ি পার্ক হয়ে গেছে। এই হচ্ছে বিখ্যাত শান্তি স্তূপ। অপূর্ব কাউন্ট করে ফেলেছে, টোটাল 38টা সিঁড়ি আছে। আমাদের সারা ভারতবর্ষে অ্যাকচুয়ালি দুটো শান্তিস্তূপের এক্সিস্টেন্স রয়েছে। এক হচ্ছে রাজগীরের শান্তিস্তূপ, আর সেকেন্ড হচ্ছে এখানে অবস্থান করছে উড়িষ্যা রাজ্যের শান্তিস্তূপ। মাঝখানে রয়েছে সম্রাট অশোকের চক্র। এখানে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো চলে 6:30 থেকে 7:50 পর্যন্ত একটা চলে, আর একটা 7:15 পর্যন্ত একটা চলে, আর একটা 7:15 থেকে 7:50। তো লাইট অ্যান্ড সাউন্ড শো আমরা দেখতে পাবো না, কারণ সেটা শুরুই হচ্ছে 6:30 থেকে, আর আমরা এখন এসে পৌঁছেছি 3:30 সময়। তো আপাতত শান্তিস্তূপ দেখুন। আর এই যে শান্তিস্তূপ, এই শান্তিস্তূপ কিন্তু বেশ কিছু ঐতিহাসিক প্রেক্ষাপট লুকিয়ে আছে এর পিছনে। কি প্রেক্ষাপট সেটা আমি বলবো এই ভিডিওতেই। স্তূপের ওপরে উঠছি। এখান দিয়ে চোখের ক্যানভাসে ধরা পড়ছে গোটা শহর। ভুবনেশ্বর শহরে অবস্থান করছে আমাদের এই শান্তিস্তূপ। অসাধারণ সুন্দর একটা স্মৃতিসৌধ। তো এই সেই বিখ্যাত সম্রাট অশোকের স্থান স্মৃতি বিজড়িত আমাদের শান্তিস্তূপ। এখানে বিখ্যাত কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। সম্রাট অশোক অর্থাৎ কলিঙ্গ সাম্রাজ্য এবং আমাদের মৌর্য বংশের মধ্যে এই যুদ্ধটি হয়েছিল, এবং এই যুদ্ধের পরই সেই মর্মান্তিক ঘটনা ঘটে যেখানে সম্রাট অশোক দেখেন যে পাশে প্রবাহিত যে দয়া নদী তার মধ্য দিয়ে রক্তগঙ্গা বয়ে যাচ্ছে। সেটা দেখার পরই সম্রাট অশোকের মনে আমূল পরিবর্তন ঘটে, এবং তারপরেই তিনি অহিংস নীতি গ্রহণ করেন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তো এর অ্যাকচুয়ালি এই শান্তিস্তূপ কিন্তু সেই সৌধ, সেই সাক্ষ্য, সেই ইতিহাসের সাক্ষ্যই বহন করে চলেছে আজও। সম্রাট অশোকের জীবন কাহিনী খোদিত রয়েছে দেওয়ালে, প্রস্তরখণ্ড। এই যে শান্তিস্তূপ, এই শান্তিস্তূপ মূলত জাপানি যে বৌদ্ধ সংস্থা এবং কলিঙ্গ বৌদ্ধ সংস্থা, এই দুটোর মিলিত তত্ত্বাবধানে তৈরি হয়েছে। শান্তিস্তূপের 4টি দিকে 4 বৌদ্ধ মূর্তি বিরাজমান, কোনোটি দণ্ডায়মান, শায়িত বা ধ্যানমগ্ন। গৌতম বুদ্ধই এখানে শান্তির প্রতীক। ঠিক এর পাশ দিয়ে যে নদীটি বয়ে চলেছে, এই নদীতেই কিন্তু রক্তগঙ্গা প্রবাহিত হয়েছিল যুদ্ধকালীন সময়ে। যখন কলিঙ্গ যুদ্ধ হয়, ঠিক এই নদী দিয়েই রক্তগঙ্গা অর্থাৎ রক্তের স্রোত বয়ে গেছিল। শান্তিস্তূপ অ্যাকচুয়ালি স্থাপিত হয় 1972 খ্রিস্টাব্দে। এখানে শায়িত বুদ্ধের মূর্তি রয়েছে। যেহেতু সম্রাট অশোক মূলত বৌদ্ধ ধর্মই প্রচার করেছিলেন দেশ বিদেশে, তো এটাও শান্তিস্তূপ কিন্তু বৌদ্ধ ধর্মমতেই তৈরি। শান্তিস্তূপ দেখে আমরা ফিরে যাচ্ছি। এখন পরবর্তী স্পট, রাস্তায় যেতে যেতে উদয়গিরি খণ্ডগিরি পড়বে। এবার আমাদের ড্রাইভার দাদা অনেক কথা বলছেন যে এখান থেকে 1 ঘন্টা যেতে নন্দনকানন লাগবে, তো নন্দনকানন বন্ধ হয়ে যেতে পারে। আমরা একটু কনফিউশনে আছি যে উদয়গিরি খণ্ডগিরি কভার করে নন্দনকানন যাব কিনা। তো চলুন আপাতত গাড়িতে উঠি, গাড়িতে উঠে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন সময় ঘড়ি বলছে 4:05। আমরা ছুটে চলেছি নন্দনকাননের দিকে, কারণ উদয়গিরি, ধবলগিরি, মানে যে ধবলগিরি তো দেখলাম অলরেডি, উদয়গিরি আর খণ্ডগিরি এই দুটো জিনিস দেখার, এবং লিঙ্গরাজ টেম্পল, এই 3টে জিনিস কিন্তু আমাদের মিস হয়ে গেল, কারণ টাইমের মধ্যে এই 3টে জিনিস কভার করা হলো না। এবার ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে যদি আমরা ডিরেক্ট নন্দনকাননই যাই, তাহলে আমাদের ড্রাইভার দাদা যিনি আছেন তিনি বলছেন 1 ঘন্টা টাইম লাগবে। নন্দনকানন গুগল বলছে খোলা 5:30 পর্যন্ত। আমরা সমস্ত ইনফরমেশান এই চ্যানেলে তুলে ধরবো যে নন্দনকানন সাফারি আজকে আমাদের হলো কি হলো না, খোলা পেলাম কি না শেষ পর্যন্ত। তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে নন্দনকাননের সাফারি আমরা করতে পারি কি না। আপাতত 3টে স্পট কিন্তু আমাদের মিস হলো।
আর এখানে আপনাদের একটা সাজেশন দেব যে আপনারা যদি এই পুরো ট্যুরটা কমপ্লিট করতে চান তাহলে আপনারা আরও ঘন্টা দুয়েক আগে সকালবেলা কিন্তু বেরোবেন। বাঁদিকে লিঙ্গরাজ টেম্পলের রাস্তা ঢুকে গেছে, এটা 1.2 কিলোমিটার ডিস্টেন্স, মানে মোটামুটি এয়ারপোর্টের পথে রয়েছে, ভুবনেশ্বর এয়ারপোর্টের পথে, যেটা আমাদের হলো না আজকে। সোজা বেরিয়ে চলেছি নন্দনকাননের উদ্দেশ্যে, জানি না নন্দনকাননও দেখা হবে কিনা আজকে। শান্তিস্তূপ থেকে যখন ভুবনেশ্বর শহরের দিকে যাচ্ছি সূর্য তখন খানিক ঢলে পড়েছে, সোনালি আলোয় ধুয়ে যাচ্ছে গোটা ভুবনেশ্বর শহর, রাস্তাঘাট, গাছপালা, সিগন্যাল। শান্তিস্তূপ থেকে নন্দনকাননের যাত্রাপথ যেহেতু সময় সাপেক্ষ, ড্রাইভার দাদা কিন্তু শর্টকাট রাস্তা ধরেই নিয়ে যাচ্ছেন আমাদের। পেল্লায় উঁচু উঁচু অ্যাপার্টমেন্ট, সবুজে ধুয়ে যাওয়া ধানজমি এবং দিগন্তের হলুদ সূর্যকে দেখছি। সামনেই নিউ ভুবনেশ্বর স্টেশন, একটু পরেই পৌঁছে যাব নন্দনকানন। এখন সময় ঘড়ি বলছে 5:10 আমরা পৌঁছে গেছি নন্দনকানন অ্যাট লাস্ট। জানি না ভেতরে ঢুকতে পারবো কিনা, অপূর্ব অনলাইনে টিকিট কেটেছে, দেখা যাক কতটা কি ঢুকতে পারি এবং কতটা কি দেখাতে পারি আপনাদের। তো চলুন, অলমোস্ট ঢুকে গেছি, তো চলুন যাওয়া যাক বেশি দেরি না করে, কারণ জানি না এখনো পর্যন্ত গেট খোলা কিনা। সোজা রাস্তা, এখানেই গাড়ির পার্কিং থাকবে, সোজা রাস্তা গিয়ে ডান দিকে, এখান থেকে স্ক্যান করেও টিকিট বুক করা যায় লাইনে না দাঁড়িয়ে। এই একটা বেশ কিছু সুবিধা এখানে রয়েছে। এই হচ্ছে সামনে যেটা দেখতে পাচ্ছেন নন্দনকানন। এখানে দেখুন মানডে ক্লোজড বলে লেখা রয়েছে, মানডেতে কিন্তু নন্দনকানন ওপেন থাকে না। নন্দনকাননের একদম ফ্রন্ট গেট বা টিকিট বুকিং এরিয়া এটি। আমরা যেহেতু অনলাইন টিকিট বুক করে নিয়েছিলাম, ফলত ম্যানুয়ালি আর টিকিট কাটতে হয়নি। বাঁ পাশে পুরো এরিয়াটি জুড়েই নন্দনকাননের টিকিট কাউন্টার। এই যে নন্দনকানন কিন্তু আজ থেকে অনেক বছর আগেই প্রতিষ্ঠিত। 1960-তে এই নন্দনকানন প্রথম উড়িষ্যা রাজ্যে ওপেন করা হয়। এখনকার নন্দনকানন আর আগে দেখা যে নন্দনকানন, তার মধ্যে কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হয়ে গেছে। প্রচুর পর্যটক আসে এখানে বেড়াতে। থার্ড গেট মেনলি ফর টিকিট ভেরিফিকেশন। এরপরেই আমরা নন্দনকাননের মেন স্লটটিতে ঢুকতে পারলাম। তো এক্ষেত্রে জানিয়ে রাখি যে যেহেতু আমাদের 5টা বেজে গেছে, এখন 5:05, তো আর 2-3 মিনিট লেট হলে আমরা আর ভেতরে এন্ট্রি করতে পারতাম না। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে 5টার সময় এখানকার কাউন্টার বন্ধ হয়ে যায় ই ভেহিকেলের জন্য। এই যে ই ভেহিকেলগুলো দেখতে পাচ্ছেন, এই ই ভেহিকেলগুলো কিন্তু পুরোপুরি আপনাদের ঘুরিয়ে দেখায়, মানে বেশ অনেকজন প্যাসেঞ্জার ধরে দেখুন এই ই ভেহিকেলে। এই ই ভেহিকেলগুলো কিন্তু পুরো জুটা ঘুরিয়ে দেখায়। আর সেকেন্ডলি হচ্ছে যে সাফারি এখানে হয়েছে, সেই সাফারিটা অ্যাকচুয়ালি এই ই ভেহিকেল একটা জায়গায় নিয়ে গিয়ে স্টপ করে দেয়, ওখান থেকে আবার টিকিট কাটতে হয়। টিকিট কেটে আপনারা জঙ্গল সাফারিটি করতে পারবেন। এই জঙ্গল সাফারিটা পুরোপুরি ওই অনেকটা বেঙ্গল যে আমাদের সাফারি রয়েছে আমাদের শিলিগুড়িতে, যেটা আমার চ্যানেলে রয়েছে, অবশ্যই আমি ওপরে বেল আইকনে দিয়ে দেবো, সেই সাফারির মতন একটা ফিল আসে। তো এই সাফারিটা আমি দেখাতে পারলাম না আজকে আপনাদের, কারণ এখানে আজকে ক্লোজ হয়ে গেছে। জু লাইব্রেরি অ্যান্ড ডিজিটাল হাব যতটা পসিবল হচ্ছে একটু ঘুরে দেখার আমরা চেষ্টা করছি, তারপরে আমরা রিটার্ন করে যাব। এক্ষেত্রে আবারও আর একটা কথা বলে দিই যে আপনারা যদি এই ট্যুর করেন সারা দিনব্যাপী, অবশ্যই হাতে অনেকটা টাইম নিয়ে আসবেন। মোটামুটি 6:30টার সময় ওটিডিসির বাস ছাড়ে, 6:30 থেকে 6টা থেকে 6:30 বা 7টা অ্যারাউন্ড বেরোনোর চেষ্টা করবেন, কারণ এই এত বড় জু কখনোই পায়ে হেঁটে কয়েক মিনিটে ঘোরা কখনোই পসিবল নয়। অ্যাকোয়ারিয়াম বন্ধ হয়ে গেছে, এখানে আর আপনাকে যেতে দেওয়া হবে না, কারণ টাইগার জোন মনে হয় এই দিকটা। এই যে এখানে বেশ কিছু হরিণের দল চোখে পড়ছে, এই দিকটা পুরোটাই আটকে দেওয়া রয়েছে, কারণ এই দিকটা পুরোটাই টাইগার জোন। আপনারা যদি ই কার করে আসেন তাহলে হয়তো এই দিকটা আপনারা এন্টার করতে পারবেন টাইগার ওয়াচিংয়ের জন্য। বলা হচ্ছে হর্নবিলের খাঁচা, কিন্তু অন্ধকারে হর্নবিল চোখে পড়ছে না এই মুহূর্তে।
প্রচুর ম্যাকাও পাখি চোখে পড়ছে, ভর্তি টিয়া পাখি চোখে পড়ছে। আর ওইদিকে বর্দি পাখি, বদ্রি বার্ড, লাভ বার্ডরা খাঁচায় ঢুকে গেছে, দুজন রয়েছে অবশ্য। এটা হচ্ছে ভালচারের কেজ, ভেতরে দুটো শকুন আর শকুনি বসে আছে। বার্ড জোনে এসছি অ্যাকচুয়ালি আমরা। আর নেক্সট আমাদের ন্যাশনাল বার্ড, আর এগুলো হচ্ছে রেভিজ ফিস্যান্ট, নেক্সট গোল্ডেন ফিস্যান্ট, ইস্টার্ন রোসেলা এই পাখির নাম। কাঁচের দিয়ে কিছু জিনিস দেখা যাচ্ছে, কিন্তু মোস্টলি দেখা যাচ্ছে না, খুবই ছোট আকারের, ফলত ক্যামেরায় খুব একটা ধরা পড়ছে না। নন্দনকাননের ভিতরে কিন্তু প্রচুর বাঁদরের উৎপাত চোখে পড়ে। আপনারা জিনিসপত্র এবং চশমা খুব সাবধানে রাখার চেষ্টা করবেন। ধীরে ধীরে পাখির জোন ছেড়ে বেরিয়ে আসছি আমরা। সামনেই লেপার্ডের থাকার জায়গা। প্রায় 5-7 মিনিট অপেক্ষা করেও কোনো লেপার্ড আমাদের চোখের লেন্সে বা ক্যামেরার লেন্সে ধরা যায় না। এই বফ কারগুলো পুরো জুটা স্টপ করে করে ঘুরে দেখায়, দেখানোর পরে ওই স্পটে নিয়ে যায় 3:30টার আগে, সাফারি স্পটে, দিয়ে ওখান থেকে সাফারি করা হয়, আবার এতে করেই ফিরে আসা হয় ব্যাক। এখানে আছে শিয়াল, এই যে ওয়াইল্ড ডগ এশিয়াটিক। আমরা এতক্ষণ পরে একটা ভালো জিনিস দেখতে পেয়েছি, এটা হচ্ছে বাঘ। বাঘ কিন্তু উঠে পোজ দিচ্ছে না, উল্টে শুয়ে আছে, যেহেতু 5:30 বেজে গেছে। এই যে টাইগার রোরস ক্যান বি হার্ড অ্যাজ ফার অ্যাজ 3 কিলোমিটারস অ্যাওয়ে। লায়নের দেখা আমরা পেলাম না এখনো পর্যন্ত, বাঘের দেখা কিন্তু পেয়েছি। অবশ্য জানা এটা তথ্য অনুযায়ী বলা যায় যে নন্দনকানন কিন্তু ফেমাস ফর টাইগার অনলি। খানিক বাদে চারপাশ অন্ধকার হয়ে যাওয়ায় তেমন কিছু দৃশ্যমান হচ্ছে না। এশিয়াটিক লায়নের খাঁচার সামনে গিয়েও আমরা সেই অর্থে তেমন কিছুই দেখতে পেলাম না। হয়তো অন্ধকার হয়ে যাওয়ার জন্য ওরা অনেকটা ভেতরে চলে গিয়ে খায় এবং বিশ্রাম নেয়। এখন সময় ঘড়ি বলছে 6:10, আর আমরা জু দেখে বেরিয়ে আসছি, কারণ জুতে এই মুহূর্তে দেখার আর কিছুই নেই। যারা 5টার আগে, আমরা 5:02 আগে এন্ট্রি করলাম, আপনারা দেখলেন 2 মিনিট আগে এন্টার করেছিলাম বলে এতক্ষণ থাকতে পারলাম। তো এর পরে থেকেও কিছু লাভ নেই, কারণ ভেতরে সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। প্রথম কথা, যে বফ কারগুলো আপনাদের দেখালাম, বফ কার কিন্তু বন্ধ হয়ে গেছে জুয়ের, ওটা বন্ধ হয়ে যায় 5টার মধ্যেই। এবার আর একটা প্রসঙ্গে আসি, যে সেটা হচ্ছে যে বফ কারগুলো কি করে, বেসিক্যালি পুরো জুটা ওরা ঘুরে দেখায়, এবং সেকেন্ড হচ্ছে যে সাফারি জোন, সাফারি এরিয়া, সেই সাফারি এরিয়া পর্যন্ত নিয়ে যায়। এই সাফারি এরিয়ায় বফ কার আপনাদের ড্রপ করে দেবে, এবার ওখান থেকে আবার আপনাদের সাফারি টিকিট বুক করে লায়ন সাফারি, টাইগার সাফারি আলাদা আলাদা করে করতে হবে, যেটা অনেকাংশে আমাদের বেঙ্গল সাফারি উত্তরবঙ্গে যেটা আছে সেই রকম তার সিমিলারিটি। তো এবার এক্ষেত্রে বলে রাখি যে আমাদের যেটা হলো যে আমরা কভার করতে পারলাম না, দেখাতে পারলাম না, একটু দুঃখ রয়েছেই, কারণ এত দূর আসার পরেও যে আমরা নন্দনকাননে সাফারি করতে পারলাম না এবং কিছুই দেখাতে পারলাম না, তুলে ধরতে পারলাম না। তবুও আমরা যেহেতু ট্রাভেলার, নিরাশ হওয়ার কিছু নেই, আবারও আসবো ফিরে নন্দনকাননে, পুরো জিনিসটাই কভার করব আপনাদের জন্য এবং আমাদেরও ঘোরা হবে। আর এক্ষেত্রে আপনাদের সাজেশন দেব, আপনারা যদি আসেন সেক্ষেত্রে কিন্তু বেশ হাতে টাইম নিয়ে আসবেন। আর আমি সাজেস্ট করব অবশ্যই প্রাইভেট গাড়িতে না এসে ওটিডিসি বুক করে আসবেন। সমস্ত ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো ওটিডিসি কোথায় সিচুয়েশান, তার অ্যাড্রেস, লোকেশন, ওখান থেকে আপনারা বুক করে নেবেন। আর সেকেন্ড হচ্ছে যে যদি প্রাইভেট গাড়িতে আসেন তাহলে আমাদের মতো 8টার সময় না বেরিয়ে ভোরবেলা 6টার সময় বেরিয়ে যাবেন এবং পুরো জিনিসগুলো প্রপারলি টাইম ধরে কভার করবেন। সেকেন্ড আর একটা কথা বলে রাখি, আমাদের এই যে বফ সার্ভিস, এটাই দেখলেন যে সকালে জু খোলার সাথে সাথে মানে মোটামুটি 10টা অ্যারাউন্ড বফ সার্ভিস স্টার্ট হয়ে যায়। ভেতরের সাফারিও কিন্তু 10টা থেকে 4:30 পর্যন্ত চলে। জু খোলা থাকে 5টা অবধি, ভেতরের সাফারি 4:30 অবধি চলে, এই কথাটা মাথায় রাখবেন। কয়েকটা জিনিস দেখার পরেই চেষ্টা করবেন জুটা প্রথমেই চলে আসতে। তো চলুন, আপাতত আর কিছুই না, এখানেই ব্লগ এন্ড করছি, আপাতত জুয়ের ব্লগ এখানেই এন্ড করছি। আমরা এখন ফিরে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে, কারণ ড্রাইভার বললেন, মানে যাদের সাথে আমরা এসেছি,
যে রাস্তা দিয়ে আমরা এসেছি সেই রাস্তা দিয়ে নাকি আমরা রিটার্ন করব না, অন্য রাস্তা দিয়ে রিটার্ন করব। ফলত আমাদের যেগুলো মিস হয়ে গেছে, লিঙ্গরাজ টেম্পল, আমাদের খণ্ডগিরি, উদয়গিরি, ওগুলো আর আমাদের কভার করা হবে না। তো আজকে এখানে এই পর্যন্তই, আপাতত ফিরে যাব গাড়িতে। গাড়িতে চেপে টোল প্লাজা পেরিয়ে চলেছি। রাতের অন্ধকার ভেদ করে NH 316 ধরে ছুটে চলেছি আমরা। এখন ঘড়িতে সময় 8:45। আমরা পুরীতে ঢুকে গেছি অলমোস্ট। আর একটুখানি গেলেই আমরা সি বিচের ধার দিয়ে যাব। তো মোটামুটি 9:45 বাজতে 10 নাগাদ আমরা পৌঁছে যাব আমাদের হোটেলে। বেশ অনেকটাই পথ ট্রাভেল করে আমরা আসলাম। চারপাশ অন্ধকার তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এই উড়িষ্যায় ভুবনেশ্বর, পুরী এই এরিয়ায় একটা জিনিস খেয়াল করলাম, এখানে কিন্তু গরুর সংখ্যা, গরু আর ষাঁড়ের সংখ্যা প্রচুর বেশি। রাস্তাঘাটে র্যান্ডামলি এরা ঘুরে বেড়ায়, এর জন্য অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স কিন্তু খুব বেশি থাকে। তো মেরিন ড্রাইভের রাস্তা আমরা ধরে ফেলবো এবার। এই যে সামনে মেরিন ড্রাইভ, সোজা মেরিন ড্রাইভের রাস্তা চলে গেছে। পুরীর মেন অ্যাট্রাকশন, ঢুকে পড়েছি আমরা মেরিন ড্রাইভের রাস্তায়। এখন ঘড়িতে সময় পুরো 9টা। তো আমরা ঢুকে গেছি আমাদের গোল্ড কোস্ট রেসিডেন্সি হোটেলে। আমাদের ট্যুর এখানে আজকে কমপ্লিট হয়ে যাচ্ছে, কারণ আমরা এই মুহূর্তে আর কোনো ট্যুর করব না, কারণ আজকে সমস্ত স্পট কমপ্লিট হয়ে গেল আমাদের দেখানো। তো এখন যেটা করব, একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ডিনার করব। তো কীরকম লাগলো আজকে সারাদিন ব্যাপী এই ট্যুর, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। 3টে জিনিস আমাদের মিস হয়ে গেল, আর তার সাথে নন্দনকাননের একটা বড় অংশ আমরা কভার করতে পারিনি। সেটা খুবই হতাশাজনক। সেটা কোনো ব্যাপার না, আমরা যেহেতু ট্রাভেলার আবারও ফিরে আসব এই সমস্ত জিনিসপত্রগুলো কভার করার জন্য। আজকে আমরা এসেছি আহিলি রেস্টুরেন্টে। তো আহিলি রেস্টুরেন্টে কী অর্ডার দিয়েছি একটু দেখে নিই। এখন সময় ঘড়ি বলছে 10:30। তো সেক্ষেত্রে নিয়েছি রুটি, তার সাথে গ্রিন স্যালাড অর্ডার দিয়েছি। আমি আর অপূর্ব নিয়েছি মাশরুমের কারি, আর তার সাথে নিয়েছি এই আলু ভাজা। তো এই দিয়ে খাওয়া দাওয়া করব। অপূর্ব এক্সট্রা করে একটা অমলেট নিয়েছে, আর মা বাপিরাও ওদিকে পনির নিয়েছে একটা, আর কি নিয়েছে ওরা? পনির নিয়েছে আর মিক্স ভেজ নিয়েছে, আর একটা অমলেট নিয়েছে। কারণ ওনারা বললেন যে বেগুন ভাজা সমস্ত অ্যাভেলেবেল নেই, তো আমরা তার জায়গায় একটা আলু ভাজা নিয়েছি। তো এই দিয়ে আছে খাওয়া দাওয়া কমপ্লিট করব। এখন সময় ঘড়ি বলছে 10:55। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সি বিচে, একদম যেখানে আমাদের হোটেল, মানে লাইট হাউস আর স্বর্গদ্বার, এই দুটো জায়গার ঠিক মধ্যবর্তী জায়গায় আমরা রয়েছি। তার সামান্য সামনেই যে সি বিচ, হেঁটে এলেই যে সি বিচ, সেই সমুদ্রের তটে এখন দাঁড়িয়ে আছি। কারণ রাতটা উপভোগ করার মতো পুরীতে, তো রাতটা যেহেতু উপভোগ করতে পারিনি, এখন একটু এসছি সামান্য হাঁটাহাঁটি করে বাড়ি চলে যাব, খাওয়াটাও তাতে করে হজম হয়ে যাবে। এবার আসি খাওয়ার রিভিউ দিতে। ব্যাপারটা হচ্ছে, আমরা প্রথম এই আহিলি রেস্টুরেন্টে খেলাম, সেক্ষেত্রে একটা জিনিস আমার খামতি লাগলো, বাকি জিনিস ভালো লেগেছে। খামতিটা আগে বলে নিই, ওনাদের ক্ষেত্রে কিন্তু বেগুন ভাজা বা আমরা পটল বা গোবি যে তরকারিগুলো হয় সেগুলো আমরা বলেছিলাম, তো ওনারা ওগুলো সার্ভ করতে পারলেন না, কারণ ওনারা ওগুলো নাকি রাখেন না, আজকে নেই বা শেষ হয়ে গেছে, এরকম একটা ইস্যু করলেন। আর সেকেন্ড হচ্ছে যে এরকম অপশান প্রচুর চেঞ্জ করে করে ওনাদের যেটা আছে সেই অপশানগুলোই ওনারা আমাদের প্রোভাইড করে দিলেন ভেজের মধ্যে। এবার আসি কোয়ালিটি খুব বেশি খারাপ লাগলো না, মানে মোটামুটি চলে যায় এরকম কোয়ালিটি। তো হ্যাঁ, ডিম ভাজাটা বেশ ভালো ছিল, আর আলু ভাজাটাও বেশ ভালো ছিল। রিচ কম ছিল, তো রিচ যারা খেতে পছন্দ করেন না, এটা কিন্তু ভালো একটা অপশন। তো আপাতত এখানেই আমাদের সারাদিনের ঘোরাঘুরি পর্বটা শেষ হচ্ছে। আর আপাতত আমরা একটু সমুদ্রে ঘোরাঘুরি করব, ঘোরাঘুরি করে আবার হোটেলে ফিরে যাব, রেস্ট নেব। আজকে সারাদিন প্রচুর ট্যুর করেছি। কীরকম লাগলো আজকের পর্ব অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং বন্ধুদের সাথে অনেক বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। তো আপাতত আজকের জন্য গুড নাইট।